বাড়ির সকলের সামনে অরিন্দমের মুখোশ খুলে দিয়ে সুতপাকে নির্দোষ প্রমাণিত করলো এলা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় অরিন্দম তো সুতপাকে বলেছে যে 5 কোটি টাকা ওকে এক্ষুনি না দিলে ও সকলের সামনে সমস্ত সত্যিটা ফাঁস করে দেবে। অরিন্দম ফোন রাখতেই সুতপা তো এলার কাছে খুব কাঁদছে, বলছে এলা আমি এখন কি করব, এত জীবন ধরে যে আমি সত্যিটা লুকিয়ে রেখেছিলাম, এবার তো সকলের সামনে সেটা চলে আসবে, ও তো সবাইকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে, এবার আমি কি করব। এলা তখন বলছে মামুনি, সবাই যদি সমস্ত সত্যিটা জেনে যায় তাতে তোমার কি হবে। সুতপা তখন এলাকে বলছে তুমি জানো না এলা কি হতে পারে, তোমার এই মামুনির অতীতটা যে খুব ভয়ঙ্কর, এটা এতটা ভয়ঙ্কর যে এই সেন বাড়ি, তোমার শ্বশুরের মান সম্মান সমস্তটা মাটিতে মিশে যাবে। এলা এবার সুতপার কাছে যায়, গিয়ে বলছে মামুনি তুমি আমাকে বিশ্বাস করো তো, তাহলে যদি বিশ্বাস করে থাকো আমাকে সমস্ত সত্যিটা বলতে পারো, প্লিজ তুমি আমাকে বলো, আমি সমস্ত সমাধান করার চেষ্টা করব, প্লিজ মামুনি। সুতপা তো এবার বুকে পাথর রেখে সমস্ত সত্যিটা বলতে শুরু করে, বলছে আজ থেকে 25 বছর আগে আমিও একটা সহজ সরল মেয়ে ছিলাম যে ভালোবাসাকে খুব বিশ্বাস করতাম, একদম তোমার মতন। আমিও যে কাউকে ভালোবেসেছিলাম এলা, তখন তো এই সুতপা আর জানতো না যে এই ভালোবাসা এত কঠিন পরিণতি হতে পারে। একদিন ছোটবেলায় ঘরে খেলতে খেলতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমি। দিদি আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল যে আমি নাকি প্রেগনেন্ট। কথাটা শুনেই তো এলা পুরো চমকে যায়। এলা মামুনির কাছে গিয়ে বলছে কি বলছো মামুনি। সুতপা তখন বলছে হ্যাঁ এলা, আমি প্রেগনেন্ট ছিলাম, তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগেই আমি প্রেগনেন্ট ছিলাম। ক্রিস দেবজিৎ সেনের সন্তান নয়, ওই নোংরা অরিন্দম সান্যালের সন্তান। আমি প্রেগনেন্ট জানার পর অরিন্দম আমাকে ওই অবস্থায় ছেড়ে ওখান থেকে পালিয়ে গেছিল। আমি কত খুঁজেছি অরিন্দমকে, কিন্তু আমি কি করব, নিজের সন্তানকে কি আমি মেরে ফেলবো? আমি তো মারতে পারবো না, তার থেকে ভালো তো আমি নিজেকে মেরে ফেলবো। দিদি আমাকে বলেছিল ও সমস্ত কিছু সামলে নেবে, কিন্তু ও সামলানোর আগেই যে ওর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। দিদির গায়ে আগুন লেগে গেল, আর তারপরে আমি চোখের সামনে যেন সমস্ত কিছু অন্ধকার দেখছিলাম। আমার এই অবস্থা, আর দিদি আমার চোখের সামনে জ্বলে পুড়ে মরে গেল। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত দিদি আমার কথা রেখেছিল। মৃত্যুশয্যায় দাঁড়িয়েও দিদি দেবজিৎ সেনের হাত ধরে বলে গেছিল যে আমার যা হয়ে যাক না কেন আমার দিদিকে তুমি বিয়ে করবে, ওর সন্তানের তুমি নাম দেবে, তুমি স্বীকৃতি দেবে। আর দেবজিৎ সেনও তাই করেছিল, আমাকে বিয়ে করেছিল। ক্রিসকে বাবার নাম দিয়েছে, কোনোদিনও কাউকে কিচ্ছু বলেনি, হাজার অপমান সহ্য করেছে কিন্তু কোনোদিনও মুখ খোলেনি। এরপর এলা সুতপাকে বলছে যে তার মানে এতদিন মিস্টার সেন, মেঘনা এত বছর ধরে কিচ্ছু না জেনে বাবাকে এত অপমান করেছে, এত ভুল বুঝেছে। সুতপা তখন বলছে কি আর হবে এলা, ওই দেবজিৎ সেন যে ওর ভালোবাসার মানুষ দিদিকে কথা দিয়েছিল যে আমার এই নোংরা সত্যিটা কখনো কাউকে বলবে না। এলা তুমি আমার মেয়ের মতন, তাই আমি তোমাকে বলতে লজ্জা নেই, দেবজিৎ সেন না আমার কাছে ভগবানের মতন। ও এই সংসারের 25টা বছরেও আমাকে স্পর্শ করে দেখেনি, কারণ ওর ভালোবাসার মানুষকে ও পায়নি। ও শুধু একজনকেই ভালোবেসেছিল, সেটা হচ্ছে আমার দিদি। আর ও আমার দিদির জায়গাটা কোনোদিনও কাউকে বসাতে পারবে না। আর এলা আমিও যে আমার দিদিকে কথা দিয়েছিলাম যে অরিন্দম সান্যালের নাম আমি কখনো বাইরে বেরোতে দেব না, কিন্তু এখন কি হবে এলা, এবার তো আমার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেল। এবার তো বাড়ির সকলে সমস্ত সত্যিটা জানতে পেরে যাবে, অরিন্দমকে টাকা যদি আমি না দিই তাহলে ও সমস্ত সত্যিটা সকলকে জানিয়ে দেবে। প্লিজ যদি এই সমস্ত সত্যিটা জানতে পারে তাহলে কখনো আমাকে আর মা বলে ডাকবে না, ও আমাকে খুব ঘেন্না করবে আমি জানি। এরপর দেখা যায় হঠাৎই সুতপা ছুটে যায় রান্নাঘরে, গিয়ে ওখান থেকে কেরোসিন তেল বের করে নিয়ে গায়ে ঢালা শুরু করে দিয়েছে, বলছে আমি আর বাঁচতে চাই না। এলা তো তাড়াতাড়ি করে ছুটে গিয়ে সুতপাকে আটকায়, বলছে মামুনি এটা তুমি কি করছো, তুমি এরকম নিজেকে শেষ করে দিও না, নিজেকে শেষ করাই যে সমাধান নয়। আর ওই অরিন্দম যেটা করতে চাইছে সেটা ওকে করতে দাও। সুতপা তখন বলছে যে না, এটা হতে পারে না, ওই অরিন্দম যদি সমস্ত সত্যিটা বলে দেয় তাহলে এই বাড়ির কোনো লোক আর বাইরের সমাজে মুখ দেখাতে পারবে না, আমার ক্রিসটা যে মরে যাবে এলা। এলা তখন সুতপাকে বলছে তুমি দেখবে সকলে যখন সমস্ত সত্যিটা জানতে পারবে কেউ তোমাকে ভুল বুঝবে না। মিস্টার সেন যদি সমস্ত সত্যিটা জানতে পারেন উনি কিন্তু তোমার পাশেই থাকবে, এত বছর ধরে যে ভুল ধারণা নিয়ে উনি বেঁচে আছেন সেটাও ভাঙবে।
তারপর তুমি দেখবে তোমার সব থেকে বড় শক্তি, তোমার ঢাল ওই গোড়াই হয়ে উঠবে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। এলা বিক্রমের সঙ্গে দেখা করে। বিক্রম এলাকে নিয়ে অরিন্দমের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। বিক্রম এলাকে বলছে, এলা অরিন্দমের দেওয়া অ্যাড্রেসটা এখানেই দেখাচ্ছে। আমি শিওর যে এখানে সবার কাছে খোঁজ খবর নিলে ওর বিষয়ে কিছু না কিছু জানা যাবে। বিশেষ করে আপনি যেটা জানতে চাইছেন সেটার ক্লু বোধহয় এখানে পাওয়া যাবে। এলা তখন জানায় যে ক্লু তো আমার পেতে হবেই বিক্রমবাবু, কারণ মামুনিকে যদি বাঁচাতে হয় ওনার মুখোশটা সকলের সামনে খুলে দিতেই হবে। এরপর দেখা যায় এলা অরিন্দমের ফটো নিয়ে একজন রাস্তার মহিলাকে জিজ্ঞাসা করে যে এই লোকটাকে আপনি চিনতে পারছেন। মহিলাটা তখন বলে যে হ্যাঁ আমি তো চিনতে পারছি, ইনি তো আমার প্রতিবেশী, ওই সামনে গিয়ে এগিয়ে ডান দিকের গলিতে থাকেন উনি। এলা তখন বলছে আচ্ছা তাহলে তো আপনি এটাও জানবেন যে উনি এই পাড়াতে কত বছর ধরে আছেন। মহিলাটা তখন বলছে যে হ্যাঁ 5 বছর মোটামুটি এরকম হয়েছে। এলা তখন বলছে যে ওরা বাড়িতে কে কে আছেন। মহিলাটা তখন জানায় যে এমনিতে ওনার বাড়িতে কেউ নেই, উনি একা আর কারোর সঙ্গে সেরকম মেলামেশাও করেন না। তবে মাঝে মাঝে একজন মহিলা এই ওনার বাড়িতে আসে ওনার সঙ্গে দেখা করতে। এলা তখন সন্দেহ হয়, বলছে যে তাহলে কি মামুনি এখানেও দেখা করতে আসে এই লোকটার সঙ্গে। মহিলাটা তখন এলাকে জানায় আজ তো রবিবার, আজ ওই মহিলাটা রবিবার করেই দেখি সবসময় ওনার সঙ্গে দেখা করতে আসে, আজও বোধহয় ওই মহিলাটা এখানে আসবে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো উনি এসেও পড়বেন, তখন আপনারাই নয় দেখে নেবেন। এই বলেই মহিলাটা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় এলা আর বিক্রম তো অনেকক্ষণ মহিলাটার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, কিন্তু মহিলাটার দেখা আর পাচ্ছে না। বিক্রম এরপর এলাকে বলছে, এলা মহিলাটার জন্য আমরা আর কতক্ষণ ওয়েট করব, মহিলাটা যে শিওর আসবেই তার তো কোনো গ্যারান্টি নেই। এলা তখন বিক্রমকে বলছে, বিক্রম বাবু ওই অরিন্দম সেনের যদি ব্ল্যাকমেলটা বন্ধ করতে হয় তাহলে তো আজকের রাতের মধ্যে ওনাকে ধরতে হবে। এভাবে দিনের পর দিন আমার মামুনিকে ব্ল্যাকমেল করেছে, মেন্টাল টর্চার করেছে, আর শাস্তি তো ওনাকে পেতেই হবে। ঠিক তখনই বিক্রমবাবু একটা মহিলাকে ওখানে আসতে দেখে। বিক্রমবাবু তো এলাকেও দেখায়, এলা ভালো করে দেখছে মহিলাটাকে। অন্যদিকে দেখা যাচ্ছে অরিন্দম ওই মহিলাটাকে বলছে যে তোমাকে বারণ করেছিলাম না তুমি কটা মাস এখানে আসবে না, তারপরেও তুমি এখানে চলে এলে, কথাটা তোমার কানে গেল না। মহিলাটা তখন অরিন্দমের ওপর চোটপাট করছে, বলছে আমি আসবো না আর তুমিও টাকা পাঠাবে না, তাহলে কি আমি খাবোটা কি, হাওয়া খাবো? কবে থেকে বলছো যে তুমি টাকা পাঠাবে, এ টাকাও পাঠাচ্ছ না, দিনের পর দিন এখানে বাইরে পড়ে আছো। দিকে ব্যাংক থেকেও লোক আসছে, আমি না পারছি না সামলাতে। অরিন্দম তখন বলছে শোনো, ঘ্যাং ঘ্যাং করো না এখানে, আজকে রাতেই আমি অনেকগুলো টাকা পাবো, কোটি কোটি টাকা। মহিলাটা তখন অরিন্দমকে বলছে কোটি কোটি টাকা, বাবা তোমাকে এত টাকা কে দেবে? আবার কাউকে মুরগি করেছো নাকি? অরিন্দম তখন বলছে সেটা জানার তোমার কোনো অধিকার নেই, তুমি যেটা টাকা চেয়েছো সেই টাকা তুমি পেয়ে যাবে। একটা কথা মনে রাখবে, আমি না ডাকলে তুমি এখানে কখনো আসবে না, যাও এখান থেকে এখন। বিক্রম আর এলা অপরদিকে কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু শোনে। বিক্রম এলাকে বলছে দেখেছো লোকটার মধ্যে কত কনফিডেন্ট, যে ও বলছে যে কনফিডেন্ট ভাবে যে আজই 5 কোটি টাকাও পেয়ে যাবে। এলা তখন রেগে গিয়ে বলছে যে 5 কোটি কেন, 5 টাকাও আমি ওর হাতে আসতে দেবো না। অরিন্দম সান্যালকে না বাগে আনার উপায় আমি ঠিক পেয়ে গেছি। এরপর দেখা যায় এলা তো ঘরে চলে এসেছে। এলা একটা সুটকেস নিয়ে আলমারির ভেতরে লুকিয়ে লুকিয়ে রাখছে আর বলছে যে এটা আমি সাবধানে লুকিয়ে রাখি, এটা যেন কেউ না জানতে পারে। এদিকে দেখা যায় গোড়া তো সেই সমস্ত কিছুটা লুকিয়ে লুকিয়ে দেখে নেয়। গোড়া বলছে এরকম একটা স্পেশাল ব্রিফ কেস এনে হঠাৎ করে লুকিয়ে রাখলো, কি আছে এই ব্রিফ কেসে, আমাকে দেখতেই হবে। এরপর দেখা যায় গোড়া আলমারি খুলে ওই ব্রিফ কেসটা খুলতেই দেখে পুরো অবাক, দেখে যে প্রচুর প্রচুর টাকা। এলা তো এবার ঠিক তখনই সেখানে ঢুকে পড়ে। এলা তো দেখেই পুরো চমকে যায় যে ঘোড়া সেই টাকা সুটকেসটা দেখে ফেলেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় নেক্সট এপিসোডে কি হতে চলেছে, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।